প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য বাংলা বিষয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সিলেবাসে যা যা রয়েছে তার মধ্যে গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা, বাংলা ভাষা ও সংস্কৃতি। গল্প রয়েছে একটি, আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা যে গল্পটি, এই গল্প থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে বুঝতেই পারছো, গল্প থেকে যেহেতু তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টি এমসিকিউ প্রশ্ন থাকবে, তাই আমাদের গল্পটি কিন্তু খুব যত্ন সহকারে প্রতিটি লাইনের সঙ্গে, প্রতিটি শব্দের সঙ্গে আমাদের পরিচিতি হতেই হবে। না হলে কিন্তু পরীক্ষাতে যদি প্রশ্ন একটু ঘুরিয়ে থাকে বা প্রশ্নের ধরন যদি একটু কাঠিন্যমান যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো না। আর এমসিকিউ যেহেতু এই প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে, তাই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে 40-এ 40 পাওয়ার একটি সুযোগ কিন্তু তোমাদের সামনে রয়েছে। সেই জন্য আমরা গল্পটি খুব মনোযোগ সহকারে পড়ব। ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখো। যদি কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে বিষয়টি রয়েছে, গল্প আমাদের আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, এই গল্পটি আমরা লাইন ধরে ধরে তার শব্দার্থ, অর্থ, টিকা সব কিছু বুঝে আমরা গল্পটি পড়ব। তার আগে তোমরা চোখ রেখেছো এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। তাহলে দেখো, যে গল্প আমরা পড়ব, গল্পের নাম আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটি। এই গল্প পড়ার আগে আমাদের কি করতে হবে, গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ তার উৎস কি, লেখক পরিচিতি, এগুলোও কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। কারণ এগুলি আমরা যদি ভালো করে না পড়ি, এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে, তাহলে কিন্তু তার উত্তর আমরা যথাযথভাবে করতে পারবো না। তাই প্রথমেই আমরা একটু দেখে নেব যে এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই গল্পের উৎস কী, সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো, এই গল্পটি যদি আমরা দেখি, তাহলে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরণী গল্পটি গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পাঞ্জলি গ্রন্থটি সেপ্টেম্বর 1931 সালে প্রকাশিত হয়। আদরণী গল্পটি সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তাহলে এর উৎস, তাহলে আমরা জানলাম কোথা থেকে গল্পটি নেওয়া হয়েছে। এছাড়া প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ গল্পগ্রন্থ রয়েছে, সেখান থেকে এই গল্পটি আমরা নিয়েছি, এই বিষয়টিও আমরা জানি। অর্থাৎ গল্প সমগ্র যে 2য় খণ্ড, সেখান থেকে গল্পটি নেওয়া হয়েছে, কিন্তু গল্পাঞ্জলি গল্পগ্রন্থে এই গল্পটি স্থান পেয়েছে, যেটি সেপ্টেম্বরে 1913 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও এই আদরণী গল্পটি প্রথম সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছে। এরপরে আমরা দেখব একটু লেখক পরিচিতি, অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সম্পর্কে আমরা এবার একটু জানবো, কারণ এখান থেকেও তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসতেই পারে। তো সেই বিষয়টি মাথায় রেখে আমরা একটু দেখে নিই। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী এখানে রয়েছে। বলছি 3রা ফেব্রুয়ারি 1873, 5ই এপ্রিল 1932, বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা ধাত্রী গ্রামে মাতুলারে তাঁর জন্ম। 1888 খ্রিস্টাব্দে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স, পাটনা কলেজ থেকে FA এবং 1895 খ্রিস্টাব্দে BA পাশ করেন। তিনি 1901 খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেতে যান এবং ব্যারিস্টারি পাশ করে 1903 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন। ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে তাঁর সাহিত্য জীবনের শুরু। তার এখানে আমরা একটি এমসিকিউ প্রশ্ন পেলাম, ভারতী পত্রিকায়, এই পত্রিকাতে কবিতা রচনার মধ্য দিয়ে তাঁর সাহিত্য জীবনের শুরু হয়েছে। পরে তিনি গদ্য রচনায় হাত দেন। শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে তিনি কুন্তলিনী পুরস্কার লাভ করেন। তাহলে ছদ্মনাম কি, রাধামণি দেবী হয়েছে। এরপরে বলছে রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, প্রতিমা প্রভৃতি উপন্যাসের পাশাপাশি নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি, গল্পবিথি প্রভৃতি গল্প সংকলনগুলি তার উল্লেখযোগ্য রচনা। সরল ও অনাবিল হাস্যরসের গল্প লেখক হিসেবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সমধিক প্রসিদ্ধ। বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মোপাসা নামে খ্যাত। তাহলে এটিও একটি কিন্তু এমসিকিউ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আদরণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প সমগ্র 2য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখো, এই সমস্ত বিষয়গুলো যা যা রয়েছে এখানে, যে সমস্ত তথ্য তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে, এগুলি কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতেই পারে। এবার আমরা সরাসরি গল্পের বিষয়বস্তুতে চলে যাব। দেখো, যে গল্প আমরা পড়ছি আদরণী এই গল্পটি, এই গল্প অর্থাৎ একটি পশুকে কেন্দ্র করে এই গল্পের সূত্রপাত বা এই গল্পের সমস্ত বিষয়বস্তু আবর্তিত হয়েছে। দেখো, বাংলা সাহিত্যে পশুকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক ছোট গল্প কিন্তু আমরা পড়েছি বা জানি। সে সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের হৃদয়কে যেভাবে স্পর্শ করে যায়, আমাদের মনের চেতনার মধ্যে একটা
আলাদা রকমের একটা অনুভূতি তৈরি করে। যেমন আমরা যদি বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, পরশুরামের লম্বকর্ণ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লাল ঘোড়া ইত্যাদি। এছাড়া হাতিকে নিয়েও কিন্তু অনেক গল্প রচনা হয়েছে, বলয়চাঁদ মুখোপাধ্যায়ের গণেশ জননী, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৈনিক। এছাড়া আমাদের যে গল্পটি আদরণী, এটিও কিন্তু হাতিকে কেন্দ্র করে একটি গল্প, যেটি কিন্তু গল্পের সারা অংশ জুড়ে তার প্রভাব, তার প্রতি ভালোবাসা কিভাবে আমাদের মনকে আলোড়িত করে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই গল্প আবর্তিত হয়েছে। গল্পটির বিষয়বস্তু আমরা বুঝই, তার লাইন ধরে, তার শব্দার্থ, টিকা, এই সমস্ত বিষয়গুলো ভালো করে জানবো। যত ভালো করে জানবো পরীক্ষায় কিন্তু তত ভালো করে সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। চলো প্রথম পরিচ্ছদে কি দেখতে পাচ্ছি আমরা। পরিচ্ছদ, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গল্পের শুরুতেই আমরা দুটো নাম পেলাম। কি নাম? পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। তাহলে এই দুজনের নাম আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে আমাদের স্তম্ভ মেলানোর ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে দেবে। তিনি কী করছেন না, পান চিবাইতে চিবাইতে এবং হাতের যে ছড়ি আছে দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া তিনি বলিলেন। তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ পেলাম, মুক্তার। মুক্তার কাকে বলে? অর্থাৎ কি না, যারা উকিলের সহকারী হিসেবে কাজ করে বা মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাজ করে থাকে তাদেরকে আমরা মুক্তার বলি। সেই মুক্তার জয়রাম, সেই মুক্তারের কাছে তারা এসেছে। কারা এসেছে? পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। কি বলছেন এবার এসে? মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে কোথা থেকে? পীরগঞ্জ থেকে। এই সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে, কী উপলক্ষে নিমন্ত্রণ? এগুলো প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে, বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে আসছে খেমটা। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে তারা সেটাকে জিজ্ঞেস করছে কাকে? জয়রাম মুক্তারকে। মুক্তার মহাশয় তাঁহার বৈঠকখানায় বারান্দার বেঞ্চিতে বসে হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। তিনি কি করছিলেন মুক্তার মশাই? তাহলে বৈঠকখানা বারান্দায় বেঞ্চিতে বসে তিনি হুঁকা হাতে করে তামাক খাচ্ছেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরে একটু উত্তেজিত স্বরে বললেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো? তার মানে কি, নিজের আভিজাত্য, নিজের গরিমা, নিজেকে কতটা বড় করে দেখানো যায় সেই বিষয়টি কিন্তু জয়রাম মুক্তারের মধ্যে রয়েছে। কিন্তু এর পাশাপাশি এই চরিত্রে আমরা আরও কিছু ভালো দিক দেখব, সেটা গল্পের একটু পরেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? তিনি খুব উত্তেজিত স্বরে, অর্থাৎ তিনি একটু বেশ গরমভাবে বলছেন যে আমি নিমন্ত্রণ পাবো না, তোমরা কি ভেবেছো কি? আমি অবশ্যই পেয়েছি। বলছে আজ আমি 20 বছর অর্থাৎ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কখনো সম্ভব হতে পারে? এটা তোমরা কি বলে মনে করো? তো এই বিষয়টি কিন্তু জয়রাম মুক্তার তার সামনে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীর সামনে কিন্তু নিজের আভিজাত্য বা নিজের গরিমা প্রকাশ করছেন। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, জয়রাম মুখোপাধ্যায়কে, তাহলে এতক্ষণ আমরা জয়রাম মুক্তারের তাহলে পুরো নামটা পেলাম। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতন কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ও ব্যবহার করিয়াছে সেও জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য ছিল এই যে আপনি সেদিন পীরগঞ্জ যাবেন কি? তাহলে এইভাবে আমরা কি দেখতে পেলাম, যেভাবে তারা যে বিষয়টি উপস্থাপন করতে চেয়েছেন, অর্থাৎ পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী, জয়রাম মুখোপাধ্যায় বিষয়টাকে একটু অন্যভাবে নিয়েছেন। তিনি তার সম্মানের দিকটা একটু বড় করে দেখানোর চেষ্টা করেছেন, সঙ্গে সঙ্গেই তারা সেই বিষয়টা খোলসা করে দিচ্ছেন। কারণ কি, তারা জয়রাম মুক্তারকে চেনেন, কিন্তু তিনি যতই বাইরে থেকে কঠিন মনে হোক না কেন, কিন্তু তিনি একেবারেই কী বলা যেতে পারে, হৃদয়খানি তার একেবারে স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। এর সঙ্গে যারা কিছুদিন মিশেছে তারা ভালো করেই জানেন। তো সেই জন্য তারা বলছে যে না, এরকম ব্যাপার কিছু নয়, আপনি যাবেন কিনা সেই বিষয়টি জানার জন্যই আমরা এইভাবে আপনার সামনে বিষয়টি উপস্থাপন করলাম। এবার কি হয়েছে দেখো, মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিয়া বললেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমাদের পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? তাহলে কি বলছে, এখানেও আমাদেরকে জানতে হবে কোন কোন দিন কাছারি কামাই হবে। সোম এবং মঙ্গলবার 2 দিন হয়েছে।
নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জি মশাই গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তাহলে কি তাদের এই বাড়িতে আসার, অর্থাৎ জয়রামের বাড়িতে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই, তারাও নিমন্ত্রণ রক্ষা করতে চান, কিন্তু যে রাস্তা, সেই রাস্তাতে ঘোড়ার গাড়ি যাওয়ার পথ নেই, গরুর গাড়িতে যেতে গেলে প্রায় 2 দিন সময় লাগবে। সেই জন্য তারা ভেবেছে যদি হাতি একটা রাজবাড়ি থেকে আনিয়ে নেওয়া যায়, সেই হাতিতে করে তারা যদি যাত্রা শুরু করে, তাহলে তারা কিন্তু ঠিকঠাক সময়ে এবং ঠিকভাবে তারা সেই জায়গাতে পৌঁছে যেতে পারবেন এবং নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন। সেই বিষয়টি আলোচনা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য তারা জয়রাম মুক্তের বাড়িতে এসেছেন। হয়েছে, এরপরে আমরা পরের অংশ দেখব। দেখো কি বলছে। মুক্তার মহাশয় স্মিত মুখে বললেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে। এখন তাহলে কি বলছে, বলছি এই ব্যাপার, এটা সামান্য ব্যাপার, ঠিক আছে, আমি এর সমস্যার সমাধান করে দেবো। আমি এখনই একটা চিঠি লিখে দিচ্ছি, নরেশচন্দ্র ও আমার মক্কেল, যাবতীয় যা কিছু হোক না কেন, ওর বাপের সময় থেকেই, অর্থাৎ ওর বাবার আমল থেকে আমি ওদের মুক্তার, আমার কথা ওরা ফেলতে পারবে না, হাতি ঠিক সন্ধ্যের সময় এসে পৌঁছে যাবে। তাহলে বিষয়টা এতটাই সরলীকরণ হয়ে গিয়েছে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জি মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জি মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। তাহলে তাদেরও আবদার রয়েছে যে এই যে যাত্রাপথ, এই যে বিয়েবাড়ি নিমন্ত্রণ রক্ষা, তাতে এই যাত্রাপথে আপনাকেও আমাদের সঙ্গী হতে হবে, আপনাকে ছাড়া কিন্তু আমরা এই নিমন্ত্রণ রক্ষা করতে যাব না। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শোনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনে অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, পেহালা মুঝে ভর দে, কেমন? বলে মুখোপাধ্যায় মহাশয় হা হা করে হাসিতে লাগিলেন। অর্থাৎ মুঝি মানে হচ্ছে আমাকে, এটি হিন্দি শব্দ। বলছে এই যে ধরনের একটা বিষয়, বলছে আমার তো আর খেমটা মানে হচ্ছে কি একটা সঙ্গীতের এক প্রকার তাল আমরা বলতে পারি। বলছে সেটা তো আমার আর শোনার বয়স নেই, আমার অনেকটা বয়স হয়ে গেছে। মাথায় একটা পাগড়ি বেঁধে আমি হাতে হুঁকো নিয়ে লোকজনে অভ্যর্থনা করব, কে এসেছে কে এলো না, কে খেয়েছে কে খেলো না, এই সমস্ত বিষয়গুলো আমি দেখভাল করব। আর তোমরা বসে বসে তোমরা বাইজির নাম মানে খেমটার গান শুনবে, পেয়ালা মুঝে ভর দে, বলে কেমন? বলে মুখুজ্জি মহাশয় একটু হাস্যরস, উপহাস্য, একটু তদারকি, একটু তামাশা করলেন তাদের সঙ্গে, দিয়ে হাসিতে একটু ফেটে পড়লেন। অর্থাৎ একটা পরিবেশ খুব বন্ধুবাৎসল্যে, একটা বেশ সামগ্রিক দিক থেকে দেখতে গেলে বেশ সুন্দর হাসির পরিবেশ তৈরি হয়েছে। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আমরা এবার দেখব। বলছে পরদিন রবিবার। তাহলে পরের দিনটি কী ছিল? রবিবার। এদিন প্রভাতে আর্নিক পূজাটা মুখুজ্জি মশাই একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করে জল যোগান্তে বৈঠকখানে আসিয়া বসিলেন। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? এই দিন কেন করেন না? কারণ রবিবার ছুটির দিন, সমস্ত ক্ষেত্রে তিনি একটু নিজেকে ধর্মীয় কাজে বেশি করে মনোনিবেশ করেন, সময়টা বেশি দেন, সেই জন্য তিনি এই দিন একটু বেশি করেই ঘটা করিয়াই তিনি আর্নিক পূজাটা করে থাকেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া তিনি জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসলেন। তাহলে কোন সময়? সকাল 9টার সময়। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন তিনি কী করলেন? কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর বলছে আশ্রিত জনপতি পালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তাহলে কি তিনি যে পত্রটি লিখছেন, সেই পত্রটি কিন্তু একেবারে মানে কি বলা যেতে পারে, খুব ভাষার বাঁধনটা একটু লক্ষ্য করো তোমরা, সেখানে কিন্তু তিনি মহারাজের বেশ গুণগান গেয়েছেন। কেমনভাবে? বলছে প্রতাপান্বিত মানে তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, এরকম ধরনের একটি বিষয়। আর মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পালকেশু। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু বিষয়টি এইভাবে উপস্থাপন করেছেন। এইভাবে তিনি লিখে 2-3 দিনের জন্য একটি সুশীল এবং সুবোধ হস্তি প্রার্থনা করে পত্র লিখলেন। পূর্বে আবশ্যক হইলেও তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন, একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন।
শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ৫০ পার হয়ে আছে, তার মানে এইটা আমাদের মনে রাখতে হবে, তার বয়স কিন্তু ৫০ পার হয়ে গিয়েছে। মানুষটি লম্বা ছাঁদের, রঙটি আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলিয়া যেত। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, তাহলে এটাও আমাদেরকে মনে রাখতে হবে গোপগুলি কেমন তার রং। মাথায় সম্মুখভাবে টাক রয়েছে, চক্ষু দুটি বড় বড় ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুটি দিয়া উছলাইয়া পড়িতেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তার একটা সামগ্রিক চেহারার বর্ণনা কিন্তু আমরা এখানে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। এই বিষয়টিও আমাদের খুব মনে রাখতে হবে, কারণ আমরা যখন ছক করব, কারণ এই বিষয়বস্তুর ভিডিও আমরা শেষ করে তারপরে কিন্তু এখান থেকে আমরা এমসিকিউ কেমন ধরনের প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটা মক টেস্ট মতো আমি তোমাদের সামনে প্রশ্ন উত্তর আকারে নিয়ে আসবো, সেগুলোও কিন্তু তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। এরপরে কি বলছে দেখো, ইহার আদিবাস যশোর জেলা। এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাতে, কতক গরু গাড়িতে, কতক প্রদবজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাড়ি ভাড়া লইয়া, শিকায় বলতে হচ্ছে গিয়ে যেটা আমরা 25 পয়সা মূল্যের, যেটাকে আমরা সিকি বলা হয়, নামক মুদ্রা লইয়া নিজে হাতে রাঁধিয়া খাইয়া মুক্তার ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়েছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়েছেন। সে সময়ের কথা বলিতেছি, তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও ইনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। অর্থাৎ তার যে ইতিহাস, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের পূর্বের ইতিহাস সম্পর্কে আমাদের লেখক কিছু বর্ণনা দিয়েছেন, সেই বিষয়টিও আমাদেরকে কিন্তু ভালো করে একটু মনে রাখতে হবে। এরপরে আমরা পরের লাইনে কি আছে সেটা আমরা একটু দেখব। দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল এবং স্নেহপূর্ণ হইলেও মেজাজটা কি রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগে ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়ে আছে। সেকালে হাকিমেরা একটু অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগ চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মুখুজ্জে মহাশয়ের তার সম্পর্কে যাবতীয় যা কিছু বিষয় আমরা জানলাম, শুধু তাই নয়, তিনি একটু বদরাগী ছিলেন। তার রক্ত আজকের দিনে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়। সেকালে হাকিমরা একটু অত্যাচার করিলে মুখুজ্জে মশাই কিন্তু চেঁচাইয়া উঠিয়া তাদের সঙ্গে অনর্থপাত করিতেন। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো রকম অনর্থপাত মানে হচ্ছে কি প্রতিবন্ধকতা বা অশুভ কোনো কিছু ঘটনা তিনি করিতেন। বলছে, একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়াছে। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তিনি আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করেছিলেন। তাহলে আমরা এই যে বিষয়টি, তিনি কিন্তু যথাযথভাবে কোনো কিছু বিষয়কে কিন্তু মেনে নিতেন না। অর্থাৎ ডেপুটি মানে প্রধান কর্মচারী বা পরিচালকের সহকারী হিসেবে, বলছে ডেপুটি বাবুর লোক পরস্পরায় ক্রমে এই কথা শুনিয়াছিল এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। স্বাভাবিকভাবে তার নামে যদি কেউ বাড়িতে এঁড়ে বাছুরের নামকরণ করে তিনি খুশি হবেন, এই বিষয়টা সহজেই মেনে নিতে পারা যায় না। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশ্যই রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, কি বলছেন দেখো, বলছে, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান রয়েছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। তাহলে দেখো, 5 টাকা এই জরিমানা, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি সম্মান। তিনি সম্মানহানির জন্য তিনি কতদূর পর্যন্ত যেতে পারেন, হাইকোর্ট পর্যন্ত তিনি লড়েছিলেন এবং তার জন্য তিনি 1700 টাকা খরচ করেছিলেন। তা সত্ত্বেও কিন্তু তিনি তার সম্মানটা বজায় রাখার চেষ্টা করেছিলেন। অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে যদি জয়রাম মুক্তারকে দেখি, তার চরিত্রের বিভিন্ন দিকগুলোকে যদি আমরা দেখি, যেমন তিনি একটু বদরাগী, যেমন তিনি একটু রুক্ষ সূক্ষ্ম হতে পারে, কিন্তু ভেতরটা কোমল, তিনি কিন্তু আত্ম অভিমানে তিনি ভরপুর, এবং শুধু তাই নয়, পরোপকারী, মানুষের উপকার করতে তিনি কিন্তু ভালোবাসেন। এরপর দেখো, মুখোপাধ্যায় মহাশয় বলছে যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তাহলে বলছে মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি তাহারও ব্যয় যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজেও অর্থব্যয় পর্যন্ত করে চালাতেন। ফিস মানে হচ্ছে কি, এখানে পারিশ্রমিকের কথা বলা হয়েছে। বলছে তিনি বিনা পারিশ্রমিকে বা নিজের টাকা দিয়েও তিনি অনেক সময় মোকদ্দমা চালিয়ে দিতেন। দেখো এবার পরে কি বলছে, প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাই বৈঠকখানা সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু এবং উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মশাই সে সমস্ত তদারকি করেছেন। মাঝে মাঝে বৈঠকখানা আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হাতি আসার জন্য সমস্ত রকম একেবারে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, এবং সেই বিষয়টি কিন্তু
মুখোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু একেবারে সামনে দাঁড়িয়ে থেকে নিজের তদারকি করছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জন বাবু নিরাশ হইয়া বললেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মোক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিলেন, ভৃত্য কি বলছে? বলছে, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তাহলে ভৃত্য কাকে চিঠি দিয়েছিল এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দেওয়ানজিকে চিঠি দিয়েছে। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। তার মানে কি বলছে, যে বিয়ের নেমন্তন্ন করা হয়েছে ঠিকই আছে, কিন্তু তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। তাহলে দেখো এই যে কথা, সেখানে একেবারে সমস্ত মানুষজন উপস্থিত রয়েছে, সেখানে এই ধরনের কথাটা কিন্তু জয়রাম মুখোপাধ্যায় খুব ভালোভাবে নেবে, এটা স্বাভাবিকভাবেই নয়। এবার দেখো কি হচ্ছে, এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তার হাত পা ঠকঠক করে কাঁপিতে লাগিল, তার দুই চক্ষুতে রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরা স্ফীত হইয়া গেল, কম্পিত স্তরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। অর্থাৎ কি, তিনি মনে মনে এই বিষয়টিকে বারে বারে তিনি উচ্চারণ করছেন, কারণ থেকে রাগ তার কাছে গজগজ করছে, তিনি এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করে হাত গুটাইয়া বসিলেন। কেউ কেউ বললেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দিন শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করে বলে, না না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতে চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার পক্ষে যাওয়াই হবে না। তাহলে তার আত্ম অভিমানে ঘা লেগেছে, তিনি একেবারে পরিষ্কার তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি হাতি পাওয়া যায় তবেই আমি যাব, গরুর গাড়িতে চড়ে আমি কোনোভাবেই যাব না, কারণ তিনি কিন্তু এই অপমান তিনি হজম করতে পারছেন না। তাহলে দেখো আমাদের যে গল্প যতটুকু রয়েছে সেই গল্প অনুসারে আমরা এটা আজকে প্রথম পর্বে এতটা পড়লাম, বাকি অংশটাকে আমরা পরের ভিডিওতে পড়বো, কারণ পুরো গল্পটা যদি আমরা একসঙ্গে যদি পড়ি তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তাহলে আমাদের বিষয়বস্তুগুলো প্রত্যেক লাইন ধরে ধরে পড়তে অসুবিধা হবে, সেটা তোমাদের পক্ষে একটু এতটা ভিডিও দেখাটা সময়টাও তোমাদের পক্ষে বিরক্তিকর মনে হবে। তাই এটুকুই থাক, প্রথম পর্বে আমরা এটুকু আলোচনা করব। এর সঙ্গে তোমরা কিছু শব্দার্থ আছে সেটা তোমরা একটু দেখে নিতে পারো। দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু শব্দার্থ টিকার ব্যবস্থা করেছি, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিলে তাহলে তোমাদের যে বিষয়বস্তু রয়েছে, কোন কোন ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, কোনো বিষয়গুলো তার অর্থ কী হবে, শব্দার্থ কী হবে, সেটা তোমরা কিন্তু ভালো করে দেখে নিতে পারবে। তোমরা শেষের দিকে এই অংশটুকু রয়েছে, তোমরা এটাকে দেখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো তাহলে আজকে আমরা প্রথম দিন এতটুকু অংশ পড়লাম, অর্থাৎ এই ভিডিওতে আমরা আদরণী গল্পের যতটুকু পড়েছি এইটা তোমরা একটু ভালো করে পড়ে নাও, ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের বিষয়বস্তু যত ভালো করে জানবে, যত ভালো করে পড়বে, ততই কিন্তু তোমরা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। এই বিষয়বস্তুর ভিডিও শেষ হলেই আমি এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর তার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা পর্ব 1-এর ভিডিওটি ভালো করে দেখো, পরবর্তীকালে পর্ব 2-তে আমরা বাকি অংশ, গল্পের যে বাকি অংশটুকু রয়েছে সেটা আমরা পুরোটাই আলোচনা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, পরবর্তী একটি নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি।